সোমবার দিন সকাল 7টা বাজতে না বাজতেই দিশার শ্বশুরবাড়ির লোকেরা ড্রয়িং রুমে হাজির হয়, কারণ তারা দিশাকে ভীষণই ভয় পায়। দিশা তার শাশুড়িমা এবং দুই ননদের সামনে সপ্তাহের রুটিন নিয়ে হাজির হয়। এই তো আমার কামচোর শাশুড়িমা আর দুই মহারানী ননদ এসে হাজির হয়েছে। তোমাদের মনে আছে তো? তোমাদের মধ্যে আজকে সপ্তাহের রুটিন ডিস্ট্রিবিউশন হবে। কোন দিন কে কোন কাজ করবে আমি সব বলে দেব। বৌমা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। নিজের বাড়ির কাজ করাতে আবার রুটিন কিসের প্রয়োজন? আমাদের যখন যা ইচ্ছা হয় আমরা তখন তাই কাজ করতে পারি, আর ইচ্ছা না হলে কোনো কাজই করব না। মামার বাড়ির আবদার নাকি? আমি যা বলছি তাই যদি না শোনেন তাহলে কিন্তু কোমরে বাটামের বাড়ি মেরে একেবারে কোমর ভেঙে দেব। তাই এখন আমি কথা বলবো, আপনারা শুনবেন। বৌমার মুখে এত বড় বড় কথা শুনি শাশুড়ি মায়ের কিছু বলার থাকে না। কমলা দেবী এবং তার দুই মেয়ে ভয়ে চোটে কাঁপতে শুরু করে, কারণ তার কাটা বৌমার উপর তাদের কোনো ভরসা নেই। সে যদি চায় সত্যি তাদেরকে মারধর করতে পারে, এই ভেবে তারা একেবারে চুপ করে থাকে। মা, আজকে আপনি 3 বেলা রান্না বান্না করবেন। আর এই যে পাখি, তুমি পাখির মতো উড়ে উড়ে সারা সপ্তাহের বাজার করে নিয়ে আসবে, ওকে? আর রত্না, তুমি মায়ের রান্না বান্না হয়ে গেলে 3 বেলার বাসন মাজবে। কি, আমি বাজারে যাব? ও মাই গড, আমার পক্ষে একদম পসিবল নয়। বাইরে কত ধুলোবালি, রোদ, আমার গায়ে তো ট্যানিং হয়ে যাবে, আমার সৌন্দর্য নষ্ট হবে। আমি বাজারে যেতে পারবোই না। মা যখন রান্না করছে তাহলে মা বাজার করে নিয়ে আসুক, আমাদের আবার এসব করার কি দরকার? হ্যাঁ বৌদি, আমিও কিন্তু আমার এত সুন্দর ম্যানিকিউর করা হাত দিয়ে বাসন মাজতে পারবো না। তার থেকে বরং আজকে মা যখন রান্না করছে তাহলে মাই বাসন ধুয়ে নেবে। তোরা দুজন আমার মেয়ে নাকি ঘর শত্রু বিভীষণ বলতো? আমাকে যখন রান্না করতে বলা হয়েছে আমি তখন 3 বেলা রান্না করে দেব, কিন্তু তোদের কাজগুলো আমি করতে পারবো না। তোদের ভাগে যা কাজ দেওয়া হয়েছে তোরা তাই করবি। এভাবেই সপ্তাহের প্রথম দিনই দিশার শাশুড়িমা এবং দুই ননদ বাড়ির কাজকর্ম করতে শুরু করে দেয়। দিশা পাখির হাতে বড় একটা বাজারের লিস্ট ধরিয়ে দেয়। অন্যদিকে শাশুড়িমা রান্নাঘরে চলে যায়। মা, আজকে কিন্তু আপনি গরম গরম মটন বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, মটন কষা আর ফিশ ফ্রাই রান্না করবেন। সকালবেলা জলখাবারে লুচি তরকারি করবেন, আর তারপর রাত্রিবেলা ডিনারের জন্য গরম গরম 50টা রুটি আর আলুর তরকারি বানালেই চলবে। আমি এত রান্না বান্না করতে পারবো না। তুমি কি গোটা পাড়ার লোককে খাওয়াবে নাকি? যা বলেছি তাই চুপচাপ করুন। আর একটাও রান্না যদি কম হয় কিংবা খাবারের স্বাদ যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। সারা সপ্তাহে 7 দিন ধরে যে রুটিন চলবে তার মধ্যে প্রত্যেক দিন আপনাকে দিয়ে রান্না বান্না করাবো, তখন বুঝবেন। বৌমা এই কথা বলে শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয়। বাধ্য হয়ে শাশুড়ি মাও রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বেলা রান্না করে। অন্যদিকে তার এক মেয়ে বাজার করে নিয়ে আসে, কিন্তু বাজার করতে গিয়ে তার নাজেহাল অবস্থা, কারণ এতগুলো ব্যাগ তাকে একা হাতে বয়ে বাড়িতে নিয়ে আসতে হয়। অন্যদিকে রত্না রান্নাঘরে পাহাড় সমান বাসন ধুতে ব্যস্ত। এভাবেই সপ্তাহের প্রথম দিনে কাজ করেই তাদের গা হাত পা একেবারে ব্যথা হয়ে যায়। সেদিন রাত্রিবেলা, মা, আজকে সবেমাত্র সপ্তাহের প্রথম দিন। আজকে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে আমরা সারা সপ্তাহ চলবো কি করে? এখনো তো আরো অনেক দিন বাকি আছে। বৌদি এবার কি রূপ দেখাবে কি জানি। আরে এত চিন্তা করছিস কেন? কালকে কিছুতেই আমরা কোনো রকম রুটিন মানবো না। আমার কাছে একটা প্ল্যান আছে। চুপচাপ এখন ঘুমিয়ে পড়, কালকে যা হবে দেখা যাবে। এই বলে তারা 3 জনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাড়ির ছেলেরা যে যার মতো অফিসে চলে যায়। এমন সময় দ্বিতীয় দিনের কাজ হিসেবে দিশা আবার তার শাশুড়িমা এবং দুই ননদের মধ্যে কাজ ভাগাভাগি করে দেয়। বৌদি, আজকে তো মায়ের খুব জ্বর হয়েছে। মা কিছুতেই ঘুম থেকে উঠতে পারছে না, খাটের উপর একেবারে মরার মতো পড়ে আছে। মায়ের উপর আজকে কিন্তু কোনো কাজের দায়িত্ব দেবে না তুমি। সে কি, তাহলে ওনার কাজগুলো কে করবে? তোমরা দুজন মিলে করে দাও। আজকে তো শাশুড়ি মায়ের 3 তলা বাড়ির উপর থেকে নিচ পর্যন্ত ঝুল পরিষ্কার করার কথা ছিল। তোমরা মায়ের হয়ে ওই কাজটা করে দাও। আর আজকে রান্না বান্না, বাগান পরিষ্কার করার দায়িত্ব কিন্তু তোমাদের। বৌদি, আমরা দুজনেই তো কোনো কাজ করতে পারবো না। আজকে মনে হয় রুটিন অনুযায়ী তোমাকেই সব কাজ করতে হবে, কারণ আমাদের এক বান্ধবী ফোন করেছিল। ও আমাদের দুজনকে নিয়ে সিনেমা দেখতে যাবে। 1000 টাকা দিয়ে টিকিটও কেটে ফেলেছে। তাই এখন কি করে না করব বলো তো? টাকাটা তো নষ্ট হবে বলো। সত্যিই তো দুশ্চিন্তার ব্যাপার। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি দেখছি আজকে কি করা যায়।
দিশা এই কথা বললে তার শাশুড়ি মা এবং দুই ননদ খুবই খুশি হয়, কিন্তু দিশাও কম কিছু নয়। সে সঙ্গে সঙ্গে বাথরুমে যায় আর এক বালতি জল নিয়ে এসে শাশুড়ি মায়ের গায়ে ঢেলে দেয়। বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওরে বাবারে কি ঠান্ডা! আমি তো কেঁপেই মরে যাচ্ছি। এরকম একটা বয়স্ক মানুষের গায়ে কেউ জল ঢেলে দেয়? এটাই তো আপনার ওষুধ। চুপচাপ উঠে পড়ুন আর কাজ করা শুরু করে দিন। আর হ্যাঁ, তোমরা যে বলছো তোমরা দুজনে সিনেমা দেখতে যাবে, তোমাদের আলমারিতে তো ভালো কোনো জামা কাপড় নেই, তাহলে তোমরা কি পরে যাবে? আমি বাড়ির সব আলমারি থেকে জামা কাপড় বাইরে বার করে দিয়েছি, তাই আজকে তোমাদের সিনেমা দেখতে যাওয়া হবে না। এই শুনে দুই ননদ নিজেদের ঘরে গিয়ে দেখে যে সত্যি আলমারিতে কোনো ভালো জামা কাপড় নেই, তাই তারা রাগের চোটে একেবারে ফুঁসতে শুরু করে। তারা আজকের দিনের কাজ ফাঁকি দেওয়ার আর কোনো অজুহাত খুঁজে পায় না। সেদিনও দিশার শাশুড়ি মা এবং দুই ননদ বাড়ির সমস্ত কাজ করে। পরের দিন আবার রুটিন অনুযায়ী দুই ননদকে সারা বাড়ির জামা কাপড় কাচতে বলা হয়। শাশুড়ি মা বৌমার ঘর গুছিয়ে দেওয়ার দায়িত্ব পায়। এভাবেই গাধা খাটুনি খাটতে খাটতে তাদের সপ্তাহের 7টা দিন পেরিয়ে যায়, কিন্তু তবুও তাদের কাজ শেষ হতে চায় না। বৌমা, তোমার কি ব্যাপার বলো তো? তুমি আমাদের জন্য সপ্তাহের 7 দিনে 7 রকমের কাজের রুটিন করেছো, আর তুমি কি করছো? একদিন শপিং করতে যাচ্ছ, একদিন পার্লারে গিয়ে বসে আছো, একদিন বান্ধবীদের সাথে আনন্দ করতে যাচ্ছ, একদিন ঘরে বসে বসে টিভি সিরিয়াল দেখছো, আর আমাদের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছো। সেটা তো মেনে নেওয়া যায় না। আমি আমার জীবনের 7টা দিন কিভাবে কাটাবো সেটা আমার ব্যাপার। আপনারা আপনাদের কাজগুলো সময় মতো করুন, তাহলেই হবে। বৌদি, তুমি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছো। আমরা এই বাড়ির মেয়ে আর আমার মা এই বাড়ির মালকিন, কিন্তু তুমি আমাদেরকে কাজের মাসি বানিয়ে দিয়েছো। তোমার এসব 7 দিনের ফালতু রুটিন আমরা মানবো না। যারা রুটিন মেনে 7 দিন কাজ করে তাদের তো অন্তত একদিন ছুটি থাকে, কিন্তু আমাদের তো কোনো ছুটি নেই। আমাদের শরীরের অবস্থা দেখেছো কেমন হয়েছে? চোখের তলায় কালি পড়ে গেছে, আমরা কত রোগা হয়ে গেছি। এরকম ভাবে বাড়িতে যদি গাধার মতো খাটতে থাকি তাহলে তো আমাদের বিয়েও হবে না। এখন 7 দিন রুটিন মেনে নিজেদের কাজ করতে হচ্ছে বলে এত কথা বলছো, তাই তো? আর এই বাড়িটা কিন্তু এখন তোমাদের নেই। তোমরা হয়তো ভুলে যাচ্ছ এখন এই বাড়ির মালকিন আমি। আসলে আজকে থেকে প্রায় বেশ কয়েক মাস আগে দিশা যখন নতুন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে, তার পরের দিন থেকেই তাকে বাড়ির চাকরানি বানিয়ে দেয়া হয়। তাকে তার শাশুড়ি মা এবং দুই ননদ 1 মিনিটও বসতে দেয় না। নতুন বৌমার রান্না বান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা ইত্যাদি কাজ করে। অন্যদিকে তার দুই ননদ এবং শাশুড়ি মা সারাদিন পায়ের উপর পা তুলে আরাম করে। এ কি, তোমরা চিপস খেয়ে প্যাকেটগুলো মাটিতে ফেলছো কেন? আমি সবেমাত্র ঘরবাড়ি পরিষ্কার করলাম, আর তোমরা আবার এভাবে নোংরা করছো। বেশ করেছি, আমরা যতবার ঘরবাড়ি নোংরা করব ততবার তুমি পরিষ্কার করবে, কারণ তুমি এই বাড়ির বউ, এই দায়িত্বগুলো তোমারই। আর হ্যাঁ, ঘরবাড়ি পরিষ্কার করা হয়ে গেলে আমাদের জন্য রান্নাঘরে গিয়ে রান্না করবে। সকাল থেকে দেখছি পাহাড় সমান বাসন জমিয়ে রেখেছো, সেগুলো কিন্তু মেজে রেখে দেবে। এভাবে সারাদিন সংসারের কাজ করতে করতে সপ্তাহে 7টা দিন কিভাবে পেরিয়ে যায় দিশা কিছু বুঝতেও পারে না। তার উপর সে বাড়ি থেকে এক মুহূর্ত বাইরেও বেরোতে পারে না, যার ফলে দিশা একেবারে নাজেহাল হয়ে ওঠে। কিন্তু সে কিভাবে তার শ্বশুরবাড়ির লোকেদের শুধরাবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় অনেক ভাবনা চিন্তা করার পর হঠাৎই দিশার মাথায় একটা বুদ্ধি আসে, তাই দিশা তার প্ল্যান মাফিক কাজ করতে শুরু করে দেয়। কি ব্যাপার, তুমি রান্নাঘরে যাচ্ছ না কেন? আর তোমাকে যে বললাম আজকে আমাদের মাথায় শ্যাম্পু করে দিতে, তারপর আমাদের গায়ে হাতে পায়ে তেল মালিশ করে দিতে, তুমি তো কিছুই করছো না। মনে হচ্ছে তোমার হাত ধরে এবার মুড়িয়ে দিতে হবে, তাহলেই তোমার শিক্ষা হবে। না মা, আসলে আমি না খুব চিন্তায় আছি। আমার বাবা আমার জন্য একটা 70 লক্ষ টাকার পলিসি করেছিল, কিন্তু আমার যেহেতু বিয়ে হয়ে গেছে তাই কোম্পানি থেকে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সই চাইছে। আপনারা যদি সই করে দিতেন তাহলে আমরা টাকাটা পেয়ে যেতাম, আর আমার টাকা মানে তো আপনাদেরই টাকা। দিশা এই কথা বললে কমলা দেবী একেবারে লোভে পড়ে যায়, তাই সে কোনো রকম কোনো কাগজের লেখা না পড়েই সই করে দেয়। এমনকি কমলা দেবী তার স্বামীকে দিয়েও সই করিয়ে নেয়। কিন্তু সেদিনের পর থেকে দিশা বাড়ির কোনো কাজ করতে চায় না। কি ব্যাপার, কিছুদিন ধরে দেখছি তুমি বাড়ির কোনো কাজই করতে চাইছো না, রান্না বান্না করছো না, ঘরের কোনো দিকে খেয়াল রাখছো না। তুমি কি এই বাড়ির মহারানী নাকি? হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন, আমি হলাম এই বাড়ির মহারানী।
কারণ আমি এখন বাড়ির মালকিন হয়ে গেছি। কিছুদিন আগে 17 লক্ষ টাকার লোভে পড়ে আপনারা যে কাগজে সই করেছিলেন সেটা আসলে এই বাড়ির দলিল হস্তান্তর করার কাগজ ছিল। আপনারা স্বইচ্ছায় বাড়িটা আমার নামে করে দিয়েছেন, তাই এবার থেকে আমি যা বলবো আপনাদের তাই করতে হবে। সারা সপ্তাহ ধরে আপনারা আমাকে অনেক খাটিয়েছেন, এবার আমি আপনাদের জন্য 7 দিনের রুটিন তৈরি করব। দিশা এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে যায়, কিন্তু দিশা সত্যি সত্যি শ্বশুরবাড়িতে 7 দিনের জন্য নতুন এক রুটিন তৈরি করে, আর সে তার শাশুড়িমা এবং 2 ননদকে সেই 7 দিনের রুটিন ফলো করতে বাধ্য করে। কিন্তু কয়েক মাস সেই রুটিন ফলো করতে গিয়ে তারা 3 জনে নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা বাধ্য হয়ে দিশার কাছে ক্ষমা চাইতে শুরু করে। বৌমা, আমরা তোমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। এবার থেকে আমরা সবাই মিলেমিশে সংসারের সব কাজ করব, যাতে তোমার কোনো কষ্ট না হয়। দয়া করে তোমার এই 7 দিনের রুটিন তুলে নাও। এই শুনে দিশা খুবই খুশি হয়। সেদিন দিশা তার শাশুড়িমা এবং 2 ননদকে ক্ষমা করে দেয়। পরের দিন থেকে বাড়ির প্রত্যেকে মিলেমিশে সংসারের কাজকর্ম করতে শুরু করে। পিয়ালি তার বাবা মায়ের সঙ্গে শহরে বাস করত। পিয়ালি দেখতে খুব সুন্দর ছিল, সে রূপচর্চা করতে খুবই ভালোবাসতো। সে সব সময় সকলের কাছে সুন্দর দেখাতে চাইতো। এখন সে কলেজে পড়ে, সে মাঝে মধ্যেই পার্লারে রূপচর্চা করতে যেত। এমনই একদিন সে একটি পার্লারে যায়। আসুন ম্যাডাম, বলুন আপনি কি করাতে চান? আমি আইব্রাউজ করতে এসেছি, হবে তো? হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই হয়ে যাবে। আমি এখনই আপনার আইব্রাউজ করে দিচ্ছি। এ কি ম্যাম, আপনার তো ফেশিয়াল হেয়ার গ্রোথ খুবই বেশি। আপার লিপস তো আছেই, তার সঙ্গে আপনার 2 গালেও কিন্তু প্রচুর হেয়ার আছে। হেয়ারগুলো রিমুভ করে দিলে আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে। আপনি দেখতে এত ফর্সা, কিন্তু হেয়ারের জন্য আপনার গাল দুটো কেমন যেন কালো কালো দেখাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমারও না মাঝে মধ্যে মনে হয় যে আমার মুখে অনেক বেশি লোম আছে। কি করা যায় বলুন তো? মেকআপ করলে অনেক সময় মেকআপটা কালো কালো হয়ে যায়। হ্যাঁ, কালো তো হবেই, স্বাভাবিক ব্যাপার। মুখের মধ্যে এত লোম থাকলে কোনো মেকআপ প্রোডাক্টই তো স্কিনে ভালোভাবে অ্যাবসর্ব হবে না। যে কোনো রকমের প্রোডাক্ট আপনি ব্যবহার করলে আপনার স্কিনে কিন্তু ঠিকমতো কাজ করতে পারবে না। আসুন আগে আপনার ফেশিয়াল হেয়ারটা থ্রেডিং করে দিই। কি থ্রেডিং করবেন? থ্রেডিং করলে তো লাগবে প্রচুর। এমনিতেই আইব্রোজ করতে গিয়ে আমার চোখ থেকে জল পড়ে। হ্যাঁ ম্যাডাম, থ্রেডিং করতে তো একটু পেন হবেই, তাহলে আপনি ওয়্যাক্সিং করাতে পারেন। আপনার প্রাইসটা একটু বেশি পড়ে যাবে আর কিছু সময়ের জন্য পেন হবে। ঠিক আছে, তাহলে আপনি ওয়্যাক্সিং করিয়ে দিন, থ্রেডিং করতে হবে না। একটু সাবধানে করবেন। হ্যাঁ, আমার খুব ভয় করে, কোনোদিনও করিনি তো। পিয়ালির কথা শুনে পার্লার থেকে তার 2 গাল ওয়্যাক্সিং করে দেওয়া হয়। ওয়্যাক্সিং করার পর তার মুখের অবাঞ্ছিত লোমগুলো সব দূর হয়ে যায়। পিয়ালি নিজেকে আয়নায় দেখে খুবই খুশি হয়। ওয়াও, আমাকে কত সুন্দর লাগছে, আগের থেকে কত ফর্সা, আর আমার স্কিনও কত গ্লো করছে। এবার থেকে পার্লারে এসে আমি ওয়্যাক্সিং করিয়ে যাব। কত দিতে হবে? 300 টাকা ম্যাডাম। পিয়ালি পার্লারে টাকা দিয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। বেশ কয়েকদিন পর আবার তার মুখে লোম দেখা দেয়। আগের বারের তুলনায় এবার লোমের পরিমাণটা অনেকটাই বেশি ছিল। নিজেকে আয়নায় দেখে তার খুব খারাপ লাগছিল, তাই সে তাড়াতাড়ি করে আবার পার্লারে চলে যায় এবং ওয়্যাক্সিং করে বাড়িতে আসে। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন সে তার এক বন্ধু রিঙ্কিকে বলে, এই রিঙ্কি, তোরও তো দেখছি আমার মতো আপার লিপসে হেয়ার আছে। আমার তো আবার 2 গালে প্রচুর হেয়ার বেরোয়। আমাকে সপ্তাহে সপ্তাহে শুধু পার্লারে যেতে হয়, জানিস? না, আমার শুধু আপার লিপসে হেয়ার আছে, তাছাড়া আমারও তো ফেশিয়াল হেয়ার নেই। আমি শুধু আপার লিপসই করাই, তাই পার্লারে যাই না, আমি বাড়িতেই করি। বেকার বেকার পার্লারে গিয়ে টাকা দিতে যাবো কেন? একটা ব্লেড দিয়েই তো কাজ মিটে যায়। কি, তুই ব্লেড দিয়ে আপার লিপস করিস? ও মাই গড, আমি আগে ভাবিনি কেন। বেকার বেকার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাকে 300 টাকা করে পার্লারে দিতে হয়। আমি এবার থেকে তাহলে ব্লেড দিয়েই করব। থ্যাংক ইউ আইডিয়াটা দেওয়ার জন্য। পিয়ালি তার বন্ধুর কথা শুনে পার্লারে যাওয়া বন্ধ করে দেয় এবং বাড়িতে ব্লেড ব্যবহার করে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে থাকে। একদিন পিয়ালির জন্য কুমার নামে একটি ছেলের সম্বন্ধ আসে। এই পিয়ালি, কি রে, তোর এখনো হলো না? ছেলে পক্ষ চলে এসেছে যে। চল চল বাইরে চল, সেই সকাল থেকে তো দেখছি মেকআপ করছিস,
আর কত মেকআপ করবি? কোথায় সকাল থেকে মেকআপ করছি। আচ্ছা মা, ভালো করে দেখে বলো তো আমার দুটো গালে কোনো লোম দেখতে পাচ্ছ কিনা? আর গোফ আছে দেখো তো, গোফে কোনো লোম আছে? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না তো। ছেলে পক্ষ বাইরে বসে আছে আর তুই এখন দাড়ি গোফ নিয়ে পড়ে আছিস। চল বাইরে চল, তোকে খুব সুন্দর লাগছে, আর ভাবতে হবে না, চল চল। পিয়ালি তার মায়ের সঙ্গে ছেলে পক্ষের সামনে যায়। পিয়ালি খুবই সুন্দর এবং শিক্ষিত হওয়ায় কুমার এবং তার মা পিয়ালিকে পছন্দ করে নেয়। কয়েক মাসের মধ্যেই পিয়ালির সঙ্গে কুমারের বিয়ে হয়ে যায়। বিয়ের পর 2-3 দিন ভালোই ভালোই কেটে যায়, কিন্তু একদিন পিয়ালি আয়না দেখতে গিয়ে লক্ষ্য করে যে এ বাবা, আমার যে গালের লোমগুলো আবার বেরিয়ে এসেছে, এবার কি হবে? আমি তো সবে সবে এই বাড়িতে এসেছি, কাকে ব্লেড এনে দিতে বলবো? ইস, কি বাজে দেখাচ্ছে। এই মুখ আমি সবাইকে কিভাবে দেখাবো? না না, কিছু একটা করতে হবে। আজকের মধ্যেই লোমগুলো তুলে ফেলতে হবে, না হলে আরো লোম বেড়ে গেলে সবার চোখে পড়বে। পিয়ালি তার শাশুড়ি মায়ের কাছে যায় এবং বলে, মা শুনছেন, আমার একটা জিনিসের প্রয়োজন ছিল। হ্যাঁ বলো বলো, কি প্রয়োজন তোমার? আমি এক্ষুনি এনে দিচ্ছি। মা, আমার না আসলে একটা ব্লেড লাগবে। একটা নয়, একটু বেশি ব্লেড লাগবে। ব্লেড দিয়ে কি করবে গো তুমি? কি কাটবে ব্লেড দিয়ে? আমি ব্লেড দিয়ে নখ কাটবো। আসলে বিয়ের চাপে হাত পায়ের নখগুলো কাটা হয়নি তো, খুব বড় বড় হয়ে গেছে। ব্লেড দিয়ে আবার কেউ নখ কাটে নাকি? নেল কাটার আছে তো, নেল কাটার দিয়ে নখ কাটো। ব্লেড দিয়ে কাটতে গেলে তো চাপের ব্যাপার, কোথায় হাত পা কেটে বসে থাকবে? দাঁড়াও, আমি তোমাকে নেল কাটার দিচ্ছি। না না মা, নেল কাটার দিয়ে আমি নখ কাটতে পারি না তো। আসলে ছোটবেলা থেকে ব্লেড দিয়ে কেটে কেটে আমার অভ্যাস আছে। আমার ব্লেডই লাগবে। আপনি একটা ব্লেড দিন না আমাকে। এখন আমি ব্লেড কোথায় পাই বলো তো? ও মনে পড়েছে, তুমি এক কাজ করো, তোমাদের বাথরুমে যাবে, দেখবে কুমারের রেজার রাখা আছে। রেজার দিয়ে কুমার দাড়ি কাটে, রেজারের মধ্যে নিশ্চয়ই ব্লেড পেয়ে যাবে। তুমি যাও বৌমা, রেজার থেকে ব্লেড বের করে নাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। পিয়ালি তার শাশুড়ি মায়ের কথা শুনে বাথরুমে গিয়ে রেজার খুঁজতে থাকে। কোথায়? রেজার তো খুঁজেই পাচ্ছি না আমি। কুমার কি রেজার ব্যবহার করে না নাকি? কোথায় রেখেছে? এই তো পেয়ে গেছি, এর মধ্যে ব্লেডও আছে। কিন্তু ব্লেডটা বের করে কি হবে? এই রেজার দিয়েই তো ফেশিয়াল হেয়ার গুলো রিমুভ করতে সুবিধা হবে। ঠিক যেমন ছেলেরা দাড়ি কাটে তেমন ভাবেই ব্যবহার করতে হবে। এই বলে পিয়ালি খুব সহজে তার বরের রেজার দিয়ে ফেশিয়াল হেয়ার রিমুভ করে নেয়। 4-5 দিন পর পরই অল্প অল্প হেয়ার বেরিয়ে এলেই সে রেজার ব্যবহার করত। একদিন ছুটির দিনে কুমার বাড়িতে ছিল। পিয়ালি, বাথরুম থেকে একটু রেজারটা এনে দাও তো, দাড়িগুলো বড় হয়ে গেছে, কয়েকদিন হয়ে গেল কাটা হয়নি, প্লিজ এনে দাও। দাঁড়াও, এনে দিচ্ছি। এই নাও ধরো। হ্যাঁ দাও। এ বাবা, দাড়ি কাটছে না কেন? ব্লেডের ধার কমে গেল কিভাবে? আমি তো নতুন ব্লেড লাগিয়ে রেখেছিলাম, বাড়িতে এখন এক্সট্রা ব্লেডও নেই। নিশ্চয়ই আমার রেজার কেউ ব্যবহার করেছে। কি উলফাল বকছো? তোমার রেজার আবার কে ব্যবহার করবে? এই বাড়িতে তুমি ছাড়া আর অন্য কোনো ছেলে আছে নাকি? আরে হ্যাঁ গো, এই দেখো রেজারের মধ্যে হেয়ারও আছে কত। আমি রেজার ব্যবহার করে পরিষ্কার করে রাখি সব সময়। আমি জানি না বাবা, আমার তো দাড়ি নেই যে আমি তোমার রেজার ব্যবহার করব। তোমার রেজার, তোমার দাড়ি, তুমি বুঝে নাও। ঠিক আছে বাবা, আমি বরং ঝট করে সেলুন থেকে দাড়িটা কেটে আসি, বাড়িতে কাটতে গেলে সেই দেরি হবে এখন। এই বলে কুমার সেলুনে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন পিয়ালি কুমারের রেজার ব্যবহার করতে গিয়ে দেখে যে এ বাবা, রেজারটা তো খারাপ হয়ে গেছে। এবার কি হবে? নতুন একটা রেজার কিনে আনতে হবে। কুমারকে তো বলা যাবে না, তাহলে ও বুঝে যাবে যে ওর রেজার আমি ব্যবহার করি। আমি আজকে বিকেলে কিছু একটা কেনার নাম করে মার্কেট থেকে গিয়ে রেজার কিনে আনবো। একসঙ্গে অনেকগুলো রেজার কিনে আনবো, তাহলে আমাকে আর ফালতু ফালতু টেনশন করতে হবে না। পিয়ালি সন্ধেবেলা তার শাশুড়ি মাকে বলে মার্কেটে যায়। সে একটা দোকানে গিয়ে বলে, এই যে দাদা, ভালো রেজার আছে দেখান তো, ভালো ধরনের একটু দামির মধ্যে দেবেন। হ্যাঁ আছে আছে, কটা লাগবে বলুন। 12টা দিয়ে দিন, রেখে দিলে নষ্ট হবে না তো? না না, কিচ্ছু হবে না, একটা রেজার তো অনেক দিন চলে। আপনি এতগুলো রেজার নিয়ে কি করবেন? বিক্রি করবেন নাকি? আমি যাই করি না কেন, আপনার তাতে কি? আপনার কাজ হচ্ছে জিনিস বিক্রি করা, শুধু শুধু কাস্টমারদের কোয়েশ্চেন করে বিরক্ত করবেন না। ঠিক সেই সময় দোকানের সামনে থেকে কুমার বাড়ি ফিরছিল। পিয়ালিকে রেজার কিনতে দেখে কুমার অবাক হয়ে যায়। পিয়ালি, কি করছো তুমি এখানে?
আরে এতগুলো রেজার কিনেছো কেন? কি করবে তুমি রেজার নিয়ে? এই মরেছে রে, এই বুঝি ধরা পড়লাম। আরে কুমার, তুমি ভালো হয়েছে তুমি এসে গেছো। দেখো না, আমি তোমার জন্য রেজার কিনছিলাম, কিন্তু কোনোদিনও তো রেজার কিনিনি, তাই জন্য কিছু বুঝতে পারছিলাম না আমি কোনটা নেব। তুমি দেখো না একটু। আমার জন্য কিনেছিলে? আমি তো এখন বাড়িতে দাড়ি কাটি না, আমি তো সেলুনে দাড়ি সেভিং করি। হ্যাঁ, ওটাই তো সমস্যা। তুমি যাতে আর সেলুনে না গিয়ে বাড়িতে দাড়ি কাটো, সেই জন্যই তো আমি রেজার কিনতে এলাম। বেকার বেকার তুমি সেলুনে গিয়ে অত টাকা নষ্ট করো, বাড়িতে একটা রেজার আর ব্লেড কিনে নিলেই তো হয়। অনেকদিন চলে যাবে আর তোমার টাকাও সাশ্রয় হয়ে যাবে। বাহ, আমার বউটা দেখছি ভালোই সংস্কারী মেয়ে। তুমি তাহলে বেশ সঞ্চয় করতে ভালোবাসো দেখছি। যাক, এটা খুব ভালো অভ্যাস। কুমারের কথা শুনে পিয়ালি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেদিনের মতো পিয়ালি কুমারের হাত থেকে বেঁচে যায়। কিন্তু তার ঠিক কয়েকদিন পরে পিয়ালি রেজার দিয়ে তার ফেসিয়াল হেয়ার রিমুভ করছিল। ঠিক সেই সময় তার ঘরে তার শাশুড়ি মা চলে আসে। এ কি বৌমা, তুমি ছেলেদের মতো এভাবে দাড়ি কাটছো কেন? তোমার দাড়ি আছে? না মা, আসলে এগুলো ফেসিয়াল হেয়ার। আমার একটু ফেসিয়াল হেয়ারের সমস্যা আছে, সেজন্য আমাকে রেজার ব্যবহার করতে হয়। কি, তুমি ছেলেদের মতো দাড়ি কাটো? এই, তুমি মেয়ে তো? সত্যি বলো, আমার তো এবার খুব সন্দেহ হচ্ছে। মেয়েদের আবার দাড়ি থাকে নাকি? আর মুখে চুল থাকলেই বা কত চুল থাকবে যে ছেলেদের মতো দাড়ি কাটতে হবে? আমার তো মনে হচ্ছে তুমি মেয়ে নও, তুমি একটা হিজড়া। ছি বাছি, আপনি কি বলছেন? আমি হিজড়া হতে যাব কেন? আর আপনি এটাকে দাড়ি বলছেন কেন? এটা দাড়ি নয়, এটা ফেসিয়াল হেয়ার। ছেলেদের দাড়ি থাকে, মেয়েদের এটাকে দাড়ি বলে না। এটা তো একটা ন্যাচারাল জিনিস, এটা সব মেয়েদেরই থাকে, কারোর বেশি কারোর কম। এটা নিয়ে এত বেশি রিয়্যাক্ট করার কিছু নেই। রিয়্যাক্ট করার কিছু নেই? কই, আমার তো দাড়ি নেই, আমিও তো একটা মেয়ে। তোমার মতো আমি কোনো মেয়েকে এভাবে দাড়ি কাটতে দেখিনি। ছি, তুমি তো দেখছি মেয়ের নামে কলঙ্ক। ঠিক সেই সময় কুমার বাড়িতে চলে আসে। কুমারকে দেখে পিয়ালি খুব লজ্জায় পড়ে যায়। মালা দেবী পিয়ালির ফেসিয়াল হেয়ারের ব্যাপারে কুমারকে বলে দেয়। পিয়ালি ভয়ে কান্নাকাটি করতে শুরু করে। কুমার, আমাকে ক্ষমা করে দাও, তুমি প্লিজ আমাকে ছেড়ে দিও না। এটা তো সাধারণ ব্যাপার। এই ছোট্ট একটা কারণের জন্য তুমি কি আমাকে ছেড়ে দেবে? উপরওয়ালা আমাকে ফেসিয়াল হেয়ার দিয়েছে, এতে আমার কি দোষ বলো? আরে পাগলি, আমি কখন বললাম তোমাকে ছেড়ে দেব? আর এর আগে বেশ কয়েকবার সন্দেহ হয়েছিল, কিন্তু তোমার তো একবার আমাকে বলা দরকার ছিল। আমি নিশ্চয়ই কিছু একটা সমাধান বের করতাম। এরকম সবসময় রেজার ব্যবহার করা তো ঠিক নয়। শোনো, আমার একটা বন্ধু আছে, ও ডার্মাটোলজিস্ট। ওর কাছে তোমাকে নিয়ে যাব। লেজার ট্রিটমেন্ট করে তোমার ফেসিয়াল হেয়ার পার্মানেন্টলি রিমুভ করে দেবে। তোমার আর কোনো সমস্যা হবে না। এই শুনে পিয়ালি খুব খুশি হয়। পরের দিন কুমার পিয়ালিকে নিয়ে তার ডার্মাটোলজিস্ট বন্ধুর কাছে যায়। 4-5 বার লেজার ট্রিটমেন্ট করার ফলে পিয়ালির ফেসিয়াল হেয়ার পার্মানেন্টলি রিমুভ হয়ে যায়। পিয়ালি খুবই খুশি হয়। সে কুমারকে ধন্যবাদ জানাতে থাকে। এভাবেই পিয়ালি তার ফেসিয়াল হেয়ারের সমস্যা থেকে মুক্তি পায়।